আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে বলেছে মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে। 2 আলাউদ্দিন হাসান বাহমান শাহের প্রকৃত নাম হাসান গঙ্গু। 3 রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। 4 মুঘল আমলে ভারতে আমদানি হতো ঘোড়া। 2 আছে সত্য অথবা মিথ্যা লেখো। আয়তে বলেছে আলাউদ্দিন খলজি প্রধান সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সত্য। 2 হুমায়ুন 3 বার শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন মিথ্যা। 3 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে আকবর আফগানদের পরাজিত করেন মিথ্যা। 4 ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ কোটলা সত্য। 3 আছে নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা মেলানো। 1 নম্বর বিবৃতি বলেছে মোহাম্মদ বিন তুগলকের তামার মুদ্রা প্রচলনের উদ্যোগ ব্যর্থ হয়েছিল। ব্যাখ্যা 2 হবে তামার মুদ্রাগুলি যাতে জাল না হয় সুলতান তার ব্যবস্থা করেননি। 2 নম্বর বিবৃতি বলছে 1526 খ্রিস্টাব্দ ভারতের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 3 হবে কারণ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। 3 নম্বর বিবৃতি বলছে দিল্লির নাম হয়েছিল হজরতি দিল্লি। এর ব্যাখ্যা 1 হবে দিল্লি ছিল সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। 4 আয়তে আছে ইবন বতুতা কে ছিলেন এবং তার লেখা গ্রন্থের নাম কি? এটা তোমাদের বইয়ের 48 পাতায় রয়েছে। দিল্লি সুলতানি চ্যাপ্টার 48 পাতা। এই যে উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ছিলেন ইবন বতুতা। তিনি একজন পর্যটক ছিলেন এবং তার লেখা ভ্রমণ বিবরণী হচ্ছে অল রিহলা। তাহলে উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ছিলেন ইবন বতুতা আর তার লেখা ভ্রমণ বিবরণীর নাম অল রিহলা। 2 দিয়েছে ঘরঘরা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এটা আছে তোমাদের বইয়ের 72 পাতায় মুঘল সাম্রাজ্য চ্যাপ্টারে। ঘরঘরা যুদ্ধ বলেছে কাদের মধ্যে হয়েছিল? আফগান আর বাবরের। আফগানদের বিরুদ্ধে বাবরের সাথে এই যুদ্ধ হয়েছিল। তাহলে আফগান এবং আফগানদের সাথে বাবরের এই যুদ্ধ হয়েছিল। আর বলেছে এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলা শাসক নসরত শাহ। এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেননি, মানে আফগানরা জয়ী হয়েছিল। 3 বলেছে বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে কি জানো লেখো। এটা তোমাদের বইয়ের 77 পাতায় রয়েছে। এখান থেকে লিখবে আকবরের ছেলে এবং উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন আর এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। 4 দিয়েছে কুতুব দিল্লি বলতে কি বোঝায়? এটা আছে তোমাদের বইয়ের 92 পাতায়। এখান থেকে বলবে কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারায় পিথোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা যাকে বলা হয় কুতুব দিল্লি। 5 আয়তে আছে মোহাম্মদ বিন তুগলক মোগল আক্রমণ ঠেকানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এটা তোমাদের বইয়ের 56 পাতায় রয়েছে। মোহাম্মদ বিন তুগলকের আমলে 1326 বা 27 থেকে 1328 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল অভিযান হয়। সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালানৌর ও পেশোয়ারের সীমান্ত ঘাঁটি মজবুত করেন। তিনি মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা করেন, সেই জন্য বিরাট সেনাবাহিনী গড়ে তোলেন। তাহলে 1 নম্বর পয়েন্ট এইটা করবে যে সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালানৌর আর পেশোয়ারের সীমান্ত ঘাঁটি মজবুত করেছিলেন। তারপরে তিনি পুরনো দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তুলেছিলেন এবং শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যে দৌলতাবাদে পাঠিয়ে দেন। মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা করেন, বিরাট সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। আচ্ছা, বই থেকে এইটা দিতে পারো। আর যদি রায়মার্টিন ফলো করতে চাও, রায়মার্টিনের 92 পৃষ্ঠায় এখানে সুন্দর করে দেয়া আছে যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলেও মঙ্গলরা বারবার ভারত আক্রমণ করেছিল। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনি নানান ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 1 হচ্ছে সীমান্ত ঘাঁটি মজবুত করা। সুলতান মোহাম্মদ বিন তুগলক ভারতে মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য কালানৌর আর পেশোয়ারের সীমান্ত ঘাঁটি
মজবুত করেন। 2 বিশাল সেনাবাহিনী গঠন। সুলতান মোহাম্মদ বিন তুগলক প্রায় 4 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেছিলেন। 3 রাজধানী স্থানান্তর। তিনি রাজধানীকে নিরাপদ রেখে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করার জন্য দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। 5-2 আছে কিভাবে মধ্যযুগে ভারতের শহর গড়ে উঠত। এটা রায়মার্টিন থেকে দিচ্ছে 141 পৃষ্ঠা। মধ্যযুগে ভারতে অনেক শহর গড়ে উঠেছিল। শহর শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। মধ্যযুগ বা সুলতানি ও মুঘল যুগে ভারতে বিভিন্নভাবে শহর গড়ে উঠেছিল। এক হচ্ছে অর্থনৈতিক কারণ। মধ্যযুগে অনেক শহর গড়ে উঠেছিল যেগুলো ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। আর 2 হচ্ছে আর্থিক লেনদেন বা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। আর একটা হচ্ছে রাজনৈতিক আর প্রশাসনিক কারণেও শহর গড়ে উঠত। যেমন মধ্যযুগে রাজধানীকে কেন্দ্র করে নতুন শহর গড়ে উঠত। সুলতান বা বাদশাহগণ অনেক সময় নতুন নতুন রাজধানী শহর তৈরি করতেন। যেমন সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। মুঘল যুগে গড়ে উঠেছিল আগ্রা, ফতেপুর সিক্রি, শাহজাহানাবাদ প্রভৃতি শহর। ধর্মীয় কারণ। মধ্যযুগে ধর্মীয় স্থান, মন্দির বা মসজিদকে ঘিরে প্রচুর তীর্থযাত্রী আসার ফলে শহর গড়ে উঠত। আবার অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়েও অনেক শহর গড়ে উঠত। 6 1 নম্বর প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছে 110 পাতায় আছে। ভূমিকা। সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার। এক হচ্ছে ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অন্যান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা এবং কবিলিয়ত ব্যবস্থা চালু করেন। পাট্টা। শেরশাহ কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার আর তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। কবুলিয়াত। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো। বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন। সম্রাট স্বয়ং প্রতি বুধবার আপিল মামলার বিচার করতেন। অপরাধীকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত, অঙ্গচ্ছেদ, এমনকি প্রাণদণ্ড দেওয়া হতো। 3 হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ এবং প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজম বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর এবং আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ট্রাক আদান প্রদানের ব্যবস্থা করেন। ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্ম নিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। ব্রহ্মজিৎ গৌর তার প্রধান সেনাপতি ছিলেন। তার উদারনীতির জন্য তিনি ভারতের জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেছেন। উপসংহার। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না। 6 2 নম্বর প্রশ্ন বলেছে, মোগল আমলে ভারতে বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে লেখো। এটা রায়মার্টিনের 138 পাতায় আছে। আর বইতে আছে 108 পাতায়। আচ্ছা, রায়মার্টিনেরটা আগে দেখিয়ে দিই। মুঘল আমলে ভারতে বাণিজ্যের প্রসারের কারণ হচ্ছে এক হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ঐতিহ্য সুপ্রাচীন। মুঘল আমলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। কারণ হচ্ছে মুঘল আমলে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ হলো 1, মুঘল আমলে ভারতে আইন শৃঙ্খলার উন্নতি। মুঘল আমলে ভারতের আইন শৃঙ্খলার উন্নতি ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক হয়েছিল। 2, সম্রাটদের সহযোগিতা। মুঘল সম্রাটগণ ব্যবসা বাণিজ্যের প্রসারে বিভিন্নভাবে সাহায্য করতেন।
তারা বণিকদের কাছ থেকে মাত্র 2.5% শুল্ক আদায় করতেন। রাহাদারি করের বিনিময়ে বাণিজ্যে বণিকদের নিরাপত্তা প্রদান করতেন। 3 যোগাযোগ ব্যবস্থার উন্নতি। মুঘল আমলে ভারতে অনেক রাস্তা নির্মিত হয়েছিল। এই রাস্তাগুলি বাণিজ্যের প্রসারে সহায়ক হয়েছিল। 4 ইউরোপীয় বণিকদের আগমন। মুঘল আমলে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এর পরবর্তীকালে ইউরোপীয় বণিকদের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়, ফলে বাণিজ্যের প্রসার ঘটে। আর তোমাদের বইতে আছে 108 পাতায়। একশো 8 পাতা থেকে যদি বই থেকে লিখতে চাও তাহলে এটা লিখবে যে মুঘল শাসকরা মুঘল আমলে বাণিজ্যের প্রসারের কারণ হচ্ছে মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিত। মালের ওপর শুল্ক ছাড় দিয়ে কুঠি বানানোর অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত, তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত। মুঘল সম্রাটরা, রাজপুত্ররা এবং অভিজাতরা নিজেদের প্রয়োজনীয় শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করাতো, কিন্তু সেগুলো কখনোই বাণিজ্যের স্বার্থে তৈরি হয়নি। তাই ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে ভিত্তি করে অর্থনীতি এগিয়ে চলল, ভারতে তখনও কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি। এইটা দিতে পারো। এর সাথে আছে মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম। এটা তোমাদের বইয়ে 93 পাতায় রয়েছে। শহরের নাম হচ্ছে কিলোরাই পিথোরা, প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ রাজবংশ চৌহান, আনুমানিক সময় 1180 খ্রিস্টাব্দ। সিরি আলাউদ্দিন খলজি, খলজি রাজবংশ, আনুমানিক 1303। তুগলুকাবাদ গিয়াসুদ্দিন তুগলুক, তুগলুক আনুমানিক 1321। জাহান পনাহ মোহাম্মদ বিন তুগলুক, তুগলুক আনুমানিক 1325। ফিরোজাবাদ ফিরোজ শাহ তুগলুক, ফিরোজাবাদ বা ফিরোজ শাহ কোটলা, আনুমানিক 1354। দিন পনাহ বা শেরগাহ পুরানো কেল্লা, হুমায়ুন শেরশাহ মুঘল সুর আফগান আর কি, 1533। দিন পনাহ বা শেরশাহ আর পুরনো কেল্লা হচ্ছে শেরশাহ 1540। শাহজাহানাবাদ শাহজাহান মুঘল 1639 খ্রিস্টাব্দ। এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।